সমুদ্রে এখন 3 নাম্বার সতর্ক কেউ হাঁটু পানি দিচ্ছে যাবেন না। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি, কর্মজীবী মানুষের ভোগান্তি। ঝালকাঠি শহরে জলাবদ্ধতা, দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ, সমুদ্র বন্দরে সতর্কতা, পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা। এত গরম তাপ দেওয়া ছিল, হঠাৎ যে এরকম এতদিন বৃষ্টি হলো, এটা খুবই ভালো লাগতেছে। স্কুল ড্রেস নোংরা হয়ে যাচ্ছে, এই যে ভিজতে আছি, রাস্তাঘাট জামজট আছে। আর বা বৃষ্টি বাদল কষ্ট তো হইবো, বয়ে থাকলে তো ঘরে সংসার চলে না। ঘাটে আসার পরে দেখলাম যে লঞ্চ চলাচল বন্ধ, সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে। আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস, শঙ্কা নেই ঘূর্ণিঝড়ের। আপাতত এখনো সাইক্লোন হওয়ার ওই ধরনের পসিবিলিটি নেই। আর এরপরে বেসিক্যালি বৃষ্টি হবে, আজকে বৃষ্টিটা বেশি হবে এবং আগামীকালেও বৃষ্টি হবে অনেক। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা, 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। ডিসেম্বরে ভোট না হলে জবাব দেবে তরুণরাই, হুঁশিয়ারি যুব দল সভাপতি। নির্বাচিত সরকার ছাড়া দেশে আসছে না বিনিয়োগ, অভিযোগ নেতাদের। ইশরাকের মেয়র ইস্যুতে বল এখন ইসির কোর্টে, সিদ্ধান্ত নেবে কমিশনই। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের মতামত চাওয়ায় আপিল বিভাগের উদ্বেগ। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আয়োজনে সেনা প্রধান। এবং বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের একচেটিয়া শুল্কারোপ আটকে দিলেন আদালত, প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত আখ্যা। আপিল করেছে মার্কিন প্রশাসন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তাল সাগর, সারা দেশে ঝরছে বৃষ্টি। ঝালকাঠি শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচলে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল সাগর, একের পর এক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় মাইকিং করছে লাইফগার্ড ও বিচ কর্মীরা। সেনাবাহিনী বা পুলিশ আমাদেরকে নামতে দিচ্ছে না। খুব ইচ্ছে ছিল সাগরে একটু গায়ে একটু পানি দেব, লাল পতাকা লাগাই দিচ্ছে যাতে পানিতে না নামে, মানুষের সতর্কতা অবলম্বন করার জন্য। পানি উচ্চতা বেড়েছে এবং এই সময়টাতে যারা পর্যটক আছেন তাদেরকে আমরা পানি থেকে বিরত রাখতেছি। এদিকে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। বেড়েছে আশেপাশের নদ নদীর পানি। পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঝালকাঠিতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি চলে সকাল 10টা পর্যন্ত। ডুবে গেছে জেলা শহরের বিভিন্ন এলাকা। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়াও। চরম দুর্ভোগে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। টানা বৃষ্টিতে বরগুনায় বেড়েছে নদ নদীর পানি, তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একটা বেরিবাদের দরকার। এখানে বিভিন্ন সময় দেখা যায়, এখন তো কিছু কিছু মানুষ আসতে পারে, এমন এমন সময় আসছে যে কখনো আসতেই পারে না, এরকমের পরিস্থিতি এখানে হচ্ছে। এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে বড়ইতলা ফেরিঘাট, সেখানে যে স্বাভাবিক ফেরি চলাচল সেটা একটু বিঘ্নিত হচ্ছে। বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ছোট লঞ্চ চলাচল। মেহেদিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আসলাম, এখন ঘাটে আসার পরে দেখলাম যে লঞ্চ চলাচল বন্ধ। দমকা হাওয়া প্লাস বাস্তবিক পরিস্থিতির কারণে আমাদের উপকূলীয় এলাকা সহ আমাদের অভ্যন্তরীণ রুটের সমস্ত লঞ্চ চলাচল সকাল থেকে বন্ধ আছে।
পার্বত্য জেলা বান্দরবানে থেমে থেমে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সাগরে নিম্নচাপের কারণে রাজশাহী, ফেনী, পিরোজপুর, মোংলা সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কনক আজাদ, সময় সংবাদ। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পড়েছে রাজধানীতেও। ভোর থেকে টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। আবহাওয়া অফিস বলছে এমন অবস্থা থাকবে আরও 2 দিন। নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে রাজধানীতে। এতে পথঘাট ভিজে টানা গরম থেকে স্বস্তি মিললেও ভোগান্তি বেড়েছে নগরবাসীর। পথে নেমেই বিপত্তিতে পড়েন অফিস যাত্রী আর স্কুল কলেজের শিক্ষার্থীরা। যানজট, জলাবদ্ধতা তো আছেই। রাজধানীবাসীর অভিযোগ বাড়তি ভোগান্তি যোগ করেছে যানবাহনের অস্বাভাবিক ভাড়া। কাদা লাগে পায়ে, তারপরে বিভিন্ন বড় যানবাহন যখন যায় তখন পানি ছিটে লাগে গায়ে। সবচেয়ে বেশি হলো দুর্ভোগ পোহাতে যারা কর্মজীবী লোক, তাদের কিন্তু সকালে বের হয়ে কর্ম করতে হয়, কর্মের জন্য বের হতে হয়। বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বের না হলেও পেটের দায়ে বের হন খেটে খাওয়া দিন মজুররা। আল্লাহর দান পানি, এটা তো কষ্ট হইবই, মানুষের করার কি আছে। আমাকে দৈনিক রোডে বাইরান লাগে, গাড়ি না চালাইলে ফ্যামিলির খাওয়ার জোটে না। এদিকে আবহাওয়া অফিস বলছে আরো 2 দিন থাকতে পারে বৃষ্টিপাত। এছাড়া পার্বত্য অঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। 24 ঘন্টার প্রায় 91 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে প্রায় সব জায়গাতে বৃষ্টি হয়েছে। এটা হয়তো আরও একটু ইন্টেন্সিফাই হতে পারে, সেক্ষেত্রে হয়তো এটা গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত এখনো সাইক্লোন হওয়ার ওই ধরনের পসিবিলিটি নেই। নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া অফিস। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির আরও খবর জানতে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে আছেন দিন মোহাম্মদ সাব্বির, কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আছেন শিকদার জাবির হোসেন। সরাসরি শুরুতে যাচ্ছি সাব্বিরের কাছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে থেমে থেমে টানা বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ফার্মগেট এলাকায়। আপনারা দেখছেন এখনও ক্রমাগত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে যে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অর্থাৎ কর্মজীবী মানুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং খেটে খাওয়া দিনমজুর মানুষদের জীবনযাত্রায় আসলে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সমুদ্রে প্রথমে একটি স্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি আসলে নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপের প্রভাবেই দেশব্যাপী বৃষ্টি হচ্ছে এবং এই গত 24 ঘন্টায় এই বৃষ্টিপাতের পরিমাণ 91 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে রাজধানী ছাড়াও দেশের সব এলাকায়, তবে দক্ষিণাঞ্চলে আসলে মূলত দমকা হাওয়া এবং হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে এবং একই সঙ্গে পার্বত্য যে অঞ্চলগুলো রয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে। এছাড়াও সমুদ্র বন্দরগুলোতে 2 নম্বর এবং সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর এবং নৌবন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো এই ছিল রাজধানী থেকে আমার কাছে। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে কিন্তু বেলা 11টা থেকে যে ঝড়ো বাতাস কিংবা ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল 11টা থেকে আমরা দেখতে পেয়েছি সমুদ্রের যে উত্তাল ঢেউ সেটি কিছুটা হলেও কমেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বেলা যতই বাড়ছে ততই কিন্তু
ঝড়ো বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসের যে মাত্রা সেটি কিন্তু বেড়েই চলেছে। এখন ভাটা চলছে, এই ভাটার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউর মাত্রা যেটা 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছিল সেটি কিছুটা কমেছে। এখন লাইফগার্ড কর্মীরা যেহেতু পানি একটু কমেছে সেক্ষেত্রে ভাটা শুরু হয়েছে এবং সেই জায়গায় যেখানে বিপজ্জনক মানুষজন যেখানে আসলে সমুদ্র স্নানে নামছে সেখানে লাইফগার্ড কর্মী নিজেরাই গিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে এবং সেই লাল পতাকা টাঙিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যারা পর্যটকরা সমুদ্র স্নানে নেমে পড়েছিলেন সেই নেমে পড়া সমুদ্র স্নানে পর্যটকদেরকে বাঁশি দিয়ে আসলে তুলে দিচ্ছে এবং সতর্ক করছে। তারা সার্বক্ষণিক আমরা সকাল থেকে আসলে চেষ্টা করছি মানুষজনকে সরিয়ে দেওয়ার জন্য, যত ধরনের চেষ্টা সে চেষ্টা মাইকিং হোক কিংবা বাঁশি দিয়ে হোক, সেটি লাইফগার্ড কর্মী থেকে শুরু করে বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করে যাচ্ছে। যেহেতু সাগরের উচ্চ জোয়ার এবং উচ্চ জোয়ারের ভাটার পরেও কিন্তু এখন উচ্চ জোয়ার অব্যাহত রয়েছে, তার কারণে মানুষজনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আবহাওয়া অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 91 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেটি আরও বেশি আগামী 2-1 দিন আরও বেশি বৃষ্টি কিংবা ঝড়ো বৃষ্টি সেটি অব্যাহত থাকবে সেটি বলা হচ্ছে। তবে যদি অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন চলে যাচ্ছি পটুয়াখালী সৈকতে রয়েছে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে। ভোর থেকেই কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। মূলত বঙ্গোপসাগর কিন্তু ফুঁসে উঠেছে বলা যায়। এখন এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে, এর কারণ হলো এখন ভাটার সময়। কিছুক্ষণ পূর্বে যখন জোয়ার ছিল আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি কিন্তু একেবারেই ভরে ছিল। আমরা দেখতে পেয়েছি কুয়াকাটার যে 0 পয়েন্ট সমুদ্র সৈকতের, এই 0 পয়েন্টের পুলিশ বক্স পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে এবং সমুদ্রের যে ঢেউয়ের তাণ্ডব লীলা সেই তাণ্ডব লীলা চলছিল এবং সমুদ্রের আশপাশের যে দোকানগুলো রয়েছে অস্থায়ী সে দোকানগুলো কিন্তু অনেকটাই ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও কিন্তু ঢেউয়ের তীব্রতা একেবারে কম নয়, অনেকটাই আছে বলে চলে এবং কুয়াকাটায় আগত যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু ঢেউয়ের সঙ্গে অনেকে কিন্তু দুলছেন এবং তারা অনেকে কিন্তু ভয় পাচ্ছেন, আবার অনেকেই কিন্তু এই যে বৈরী আবহাওয়া এই বৈরী আবহাওয়াকে উপভোগ করছেন। যদিও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে বলা হয়েছে সৈকতে যাতে কেউ না নামে এবং সকলেই যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় সে বিষয়ে বলা হয়েছে, তবে সেটি উপেক্ষা করেও কিন্তু সৈকতে নেমেছেন পর্যটকরা। তো আমরা জানি যে যেহেতু এই মুহূর্তে নিম্নচাপ চলছে, এই নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও কিন্তু 2 ফুটের মতো বৃদ্ধি পেয়েছে এবং পটুয়াখালীর উপকূলের যে নদ নদী রয়েছে সেই নদ নদীতেও কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উপকূলের যে নিম্ন এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধ হয়েছে এবং অনেক কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে। তো এতটুকু ছিল পটুয়াখালী থেকে আবহাওয়ার আমার কাছে সবশেষ তথ্য। বৃষ্টির খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা, কক্সবাজার এবং ঢাকা থেকে। ঝড় বৃষ্টি প্রবণ মাস হিসেবে ধরা হয় মে জুনকে। সবশেষ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশিরভাগই ছিল এ সময়ে। এবারও একই শঙ্কার ইঙ্গিত দিয়ে বিশ্লেষকরা বলছেন এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনায় নীতি থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই বলেও মন্তব্য তাদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। সিডরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই। দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে। ক্ষত বয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন। এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর। কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে 2টি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা। তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা
খুবই ক্ষীণ বা একেবারে মানে নাই বললেই চলে। এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গণমাধ্যমের তথ্য বলছে গেল ৬ বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ জন। সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের এখনো প্রায় ৭,০০০ সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে। নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি। সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া 7টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের 5টি ছিল মে মাসে। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মোহাম্মদপুর গাবতলীতে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি। মহাসড়কে যানজট বিবেচনায় আগেই ছোট বড় গরু আনছেন ব্যাপারীরা, এবারও দাম কম পাওয়ার শঙ্কা। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী দিনে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বিচার, সংস্কার ও নির্বাচন এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন নাজমুস সালেহী। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia must offer not just economic strength, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনুস। বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে অতিরিক্ত 6 মাস দরকার হবে। Perpetrators of all crimes that was committed. So we have an international tribunal to try the whole criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনুস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এদিকে আগামী 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। নিক্কেই সম্মেলনের প্রথম দিনের ফাঁকে জাপানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর হয়। এ সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। টোকিও থেকে নাজমুস সালেহীর আরও একটি রিপোর্ট। নিক্কেই সম্মেলনের প্রথম দিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টার পর বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক সেমিনারে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন। জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা দেবে সরকার। We don't want to belong to old Bangladesh.
We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. পরে জাপানের সঙ্গে দুইটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি নেবে জাপান। জনশক্তি রফতানির এই সমঝোতায় উচ্ছ্বসিত প্রবাসী ব্যবসায়ীরা। তারা বলছেন এর মাধ্যমে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমাদের বাংলাদেশ থেকে ইয়াং জেনারেশন জাপানে আসার একটা সুন্দর পথ তৈরি হয়েছে বলে আমি মনে করি। এটা আমাদের জন্য সুসংবাদ, বাংলাদেশের অর্থনীতিকে আর মজবুত করতে অনেক সহায়তা করবে। জাপানে বর্তমানে 35,000 বাংলাদেশি বসবাস করেন। মনির হোসাইন, সময় সংবাদ। ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যুতে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। এ বিষয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও মন্ত্রণালয়ের কাছে ইসির মতামত চাওয়া উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা মানুষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য উচ্চ আদালতের। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়রের শপথ ইস্যু। শুধু আদালত নয়, রাজনীতিতেও চলতে থাকে কথার লড়াই। অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্কে পুরোটা সময় নীরব ভূমিকায় থেকেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। প্রশ্নমানে জর্জরিত করা হয় ইসির আইনজীবীকে। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় নির্বাচন কিভাবে করবে সংস্থাটি, সে প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন শপথের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে ইশরাকের শপথ নিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করা হয়। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগেল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। তবে রিটকারের আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের কোনো সুযোগ নেই বলেও মনে করেন তিনি। ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। এই মামলায় সর্বোচ্চ আদালত আরও বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইশরাকের শপথ পড়ানোর দাবিতে ঢাকার দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। নগর ভবনে গেছেন ইশরাক হোসেন। এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 16 দিনের মতো ইশরাক হোসেনের সমর্থকরা যে নগর ভবন অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আজ কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টার দিকে ইশরাক হোসেন এখানে আসার কথা ছিল, তবে কিছুক্ষণ আগেই তিনি এখানে এসেছেন। এর পরপরই এখানে ইশরাক সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময়ের জন্যই কিন্তু এখানে আমরা দেখছি যে এক ধরনের ধাক্কাধাক্কি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি যে সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়েই কিন্তু তারা এখানে যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন, এবং সকাল থেকে তারা একে একে এখানে আসতে থাকেন। এবং যেমনটা বলছিলাম যে পূর্ব ঘোষণা অনুযায়ী ইশরাক হোসেন সকাল 10টার দিকে আসার কথা থাকলেও তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন, এবং তার পরপরে এখানকার যে সকল সমর্থকরা রয়েছে তারা কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময় জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে স্লোগানে কিন্তু পুরো এই যে নগর ভবন, সেই নগর ভবনে কিন্তু মুখরিত হয়ে আছে। আমরা দেখছি যে তাকে কিন্তু কর্মীরা কাঁধের উপর উঠিয়ে কিন্তু যে ফুলের শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময় জানাচ্ছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে
সমর্থকরা তারা কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা বিনিময় দিচ্ছেন এবং সেই সঙ্গে প্রিয় যে নেতা সেই নেতার সাথে তারা সেলফি তুলছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি এখানে আমরা বেশ আন্দোলন সকাল থেকে আমরা সমর্থকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে তেমনটা জানিয়েছে যে মূলত তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। এবং আমরা দেখছি তিনি এখন ব্রিফ করছেন, আমরা একটু সরাসরি ব্রিফে যেতে চাই। সেই সঙ্গে আমরা দেখছি যে যেমনটা বলছিলাম যে সকাল থেকে আসার কথা থাকলেও তিনি মূলত কিছুক্ষণ আগে আসছেন, এখন তিনি ব্রিফ করছেন, আমরা একটু ব্রিফে যেতে চাই। বিএনপি নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলেই মিডিয়ার ভাইয়েরা, দীর্ঘ 2 সপ্তাহের আন্দোলনের পর আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাননীয় প্রধান বিচারপতির উপস্থিতিতে আমাদের পক্ষে যে রায় এসেছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশিত করে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দিয়েছিল সেটিকে বহাল রেখেছে। বিশ্বাস করি আজকের এই সর্বোচ্চ আদালতের রায় এবং পর্যবেক্ষণের মাধ্যমে বাংলাদেশে আইনের শাসনের প্রতিষ্ঠা পেয়েছে এবং আমরা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যে আইনের শাসনে বিশ্বাসী এবং শুরু থেকেই আমরা যে আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হয়ে এই মামলাটি লড়েছি, আমরা যে সঠিক ছিলাম এবং আমাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কতিপয় উপদেষ্টারা যে বৈষম্য করেছিল এবং সেই বৈষম্যের মাধ্যমে আমাকে শপথ গ্রহণে বাধা প্রদান করেছে, সেটি আবারও স্পষ্ট হলো, সেটি আবারও প্রতিষ্ঠিত হলো। আমরা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা আইনের শাসনে বিশ্বাসী এবং আমরা প্রত্যেকটি পদক্ষেপ, আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা আইনসম্মতভাবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সাথে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তাবৃন্দ আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। কেবলমাত্র আমি বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকে নগরবাসী টানা 2 সপ্তাহের আন্দোলনে এবং ঝড় বৃষ্টি রোদ তাপমাত্রা সকল কিছুকে উপেক্ষা করে এই টানা আন্দোলনে এবং এর পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের কর্তৃক যে রায় প্রদান করা হয়েছে এবং যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তার মাধ্যমে আমাদের এই যে আমাকে মেয়র ঘোষণা করেছে রায় দেওয়া হয়েছিল সেটিকে প্রতিষ্ঠিত করা হলো, আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা হলো। এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমরা এই বন্ধ করো, এই ফুলছিলানো বন্ধ করো, এই ফুলছিলানো বন্ধ কর। গুলিস্তানে বক্তব্য রাখছিলেন ইশফাক হোসেন। ডিসেম্বরে ভোট না হলে দেশের তরুণরাই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবদল সভাপতি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই। এখনও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিএনপির তারুণ্যের সমাবেশের পর জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচনের বিকল্প নেই। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। আমরাও বলছি ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, আমরা নির্বাচন চাই। শিবিরের এই দ্বিচারিতা, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেজন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না।
কিন্তু নির্বাচনকে দিতেই হবে। 5 আগস্টের পরও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধ হয়নি বলে অভিযোগ করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক। শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে। প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে। এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। বুধবার অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে রাজধানীতে সৃষ্ট সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন নেতারা। বিশেষ করে যানজটের কারণে তার জন্য আমরা আন্তরিকভাবে নগরবাসীর কাছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। লালমনিরহাটের পাটগ্রামে জনসংযোগ ও পথসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। লুটপাটের টাকা দিয়ে আওয়ামী লীগ ভারতের আদানির পকেট ভারী করেছে অভিযোগ এনসিপি নেতার। এখনও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সন্তোষজনক নয় উল্লেখ করে সার্জিস বলেন, যতদিন শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকবেন ততদিন দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। পথসভায় সার্জিস ছাড়াও কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে একথা বলেছেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের প্রতি প্রতিশ্রুতির কথাও জানান তিনি। এদিকে পিস কিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মেঘাচ্ছন্ন স্নিগ্ধ সকালে শান্তিরক্ষীদের দৌড়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে 4 বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান। এই দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার। The present interim government remain steadfast in its support for UN peacekeeping operation. We will continue to provide highly skilled and well-equipped personnel to serve in mission around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers. এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএনের পাশেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশ জাতিসংঘের ডাকে সাড়া দিয়ে আবারও বিশ্ব শান্তির প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের কথা জানাচ্ছে। এই অঙ্গীকার আমাদের সংবিধানের নির্দেশনা এবং মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ থেকে পাওয়া শিক্ষা থেকে এসেছে। আগামীতেও আমরা বিশ্ব শান্তির পক্ষে থাকব। বৈরী আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। 10 মাসের মাথায় বিসিবিতে আবারও রদবদলের আভাস। যুব ও ক্রীড়া উপদেষ্টার চাওয়ায় সভাপতির পদ ছাড়তে পারেন ফারুক আহমেদ। আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। পহেলা জুন 20, 50 ও 1000 টাকা মূল্যমানের নতুন নোট আসছে বাজারে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে।
গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের 1050 ও 20 টাকা মূল্যবান ব্যাংক নোট আগামী 1 জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে। নোটগুলো সেদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। রাজধানীতে এবার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে কোরবানির পশুর হাট বসবে 20টি স্থানে। ঈদের সপ্তাহখানিক আগে মোহাম্মদপুরের অস্থায়ী ও গাবতলীতে স্থায়ী পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও মহাসড়কে যানজটের কথা বিবেচনায় আনুষ্ঠানিকভাবে হাট শুরুর আগেই ছোট বড় গরু আনতে শুরু করেছেন বিক্রেতারা। কোরবানি ঈদের আর মাত্র সপ্তাহখানেক বাকি। রাজধানীর মোহাম্মদপুরের পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। রোদ বৃষ্টির কথা বিবেচনায় বাঁশ ত্রিপল দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী ছাউনি। এখন শুধু বিক্রেতা ও ক্রেতার অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু না হলেও ঈদের আগ মুহূর্তের যানজটের কথা ভেবে এরই মধ্যে শতাধিক গরু আনা হয়েছে হাটটিতে। অন্যান্যবার 15 থেকে 20 দিন আগেই প্রস্তুতির কাজ সম্পূর্ণ হলেও এবার 2 সিটি কর্পোরেশনের দরপত্রের কার্যক্রমে দেরি হওয়ায় কিছুটা দেরিতেই কাজ শুরু করেছেন ইজারাদাররা। 28 তারিখে এটার হাট পেয়েছি। 28 তারিখে পাইলে যে কাজকামগুলো করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আর যদি আরো 15 দিন আগে পাইতাম তাহলে এই কাজকামগুলো অতি শীঘ্রই করতাম, ব্যাপারীরাও ভালো থাকতো, আমরাও একটু উৎসাহিত হইতাম। টানা যদি 3 দিন বৃষ্টি হয় তাহলে তো গরু বেচাকেনা হবে না। এদিকে গাবতলীতে স্থায়ী পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ছোট বড় গরু আনছেন ব্যাপারীরা। গত বছরের মতো এবারও দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। গরু আমদানি কম, বেচাকেনাও নাই। গরু গতবারের চেয়ে এবার তুলনামূলক দাম অনেক নিয়ন্ত্রণে। বাজার পরিবেশ এখন বর্তমানে ভালো আছে, বেচাকেনা এখনো শুরু হয় নাই। বাজার স্বাভাবিকই যাবে আর কি, যতটুকু বসতে। কারণ এখন পর্যন্ত তো আপনার ক্রেতা নামে নাই। এবার ঈদে মোহাম্মদপুর, গাবতলী সহ রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 20টি হাট বসবে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পশুর হাটের খবর জানাতে রাজশাহীর কাকন হাটে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি এবং কখনো দমকা হাওয়া বইছে। এর মধ্যেও রাজশাহী গোদাগাড়ী উপজেলার কাকনহাটের এই পশু হাটে পর্যাপ্ত পরিমাণ গরু এসেছে এবং এখনও আসছে। এখানে মূলত ছোট এবং মাঝারি আকারের যে গরুগুলো সেগুলোই বেশি এসেছে এবং এই বাজারে এখন যদি বলি যে তিল ধারণের কোনো স্থান নেই এবং মূল যে কাকনহাট গবাদি পশুর হাট তার আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও পশু নিয়ে দাঁড়িয়ে রয়েছে খামারি এবং যারা পেলে পুষে বড় করেন 2-1টা গরু, এরকম কৃষকরা। তারা যেটি বলছেন যে এর 1 সপ্তাহ মাত্র আর সময় আছে, এর মধ্যেই তারা গত 2 বছর যে পেলে পুষে বড় করেছেন সেসব গরুগুলো বিক্রি করতে হবেন। সেই কারণেই সরবরাহ বেশি এবং সরবরাহ বেশি থাকার কারণে দাম কিছুটা কম, তবে এখনও সেভাবে কেনাবেচা জমে ওঠেনি। তবে দুপুরের পর থেকে কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। আমরা যেটি দেখেছি এখানে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে অন্যান্য বছর ছোট এবং মাঝারিগুলো 1 লাখ টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে পাওয়া যেত এবং এই বছর তার দাম কিছুটা বেশি। আমরা যদি বলি যে ছোট আকারের যেসব গরু অর্থাৎ 2 থেকে 4 মণ ওজনের মধ্যে সেই গরুগুলো 60,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং 4 থেকে 6 মণ ওজনের যে মাঝারি গরুগুলো রয়েছে সেগুলো 1,15,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বড় গরুগুলো 3 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন যে এবছর কিছুটা দাম বেশি এবং তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে কিনবেন। অন্যদিকে যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ায় তারা যে দাম ক্রয় করতে চাচ্ছে সেটি আসলে সম্ভব হচ্ছে না এবং ইজারাদাররা বলছেন যে এই বাড়তি নিরাপত্তা রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নেই। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে। বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আটকে দিয়েছেন দেশটির আদালত।
স্থানীয় সময় বুধবার ম্যানহাটনের কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড এ রায় দেন। এতে বলা হয় যে জরুরি আইনের অজুহাত দেখিয়ে হোয়াইট হাউস এই শুল্ক আরোপ করেছে, সেই আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একচেটিয়াভাবে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে শুল্ক বসানোর এখতিয়ার দেয় না। আদালতের এ রায়কে ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সমুদ্রে এখন 3 নম্বর সতর্ক সংকেত, কেউ হাঁটু পানি দিচ্ছে যাবেন না। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি, দক্ষিণাঞ্চলে লঞ্চ চলাচল বন্ধ, সমুদ্র বন্দরে সতর্কতা, পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা। শুধু একটি দল ডিসেম্বরে ভোট চায়, ভালোভাবে সংস্কারে লাগবে আরও 6 মাস। জাপানের প্রধান উপদেষ্টা 5 বছরে 1 লাখ দক্ষ জনশক্তি নিতে সমঝোতা স্মারক সই। এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়রের শপথ ইস্যুতে বল এখন ইসির কোর্টে, সিদ্ধান্ত নেবে কমিশনই। দায়িত্ব নিতে বাধা হয়ে দাঁড়ান সরকারের কিছু উপদেষ্টা, অভিযোগ ইশরাকের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।